বন্ধুরা সবাইকে স্বাগতম। আজকের আলোচনাটা একেবারে সময়োপযোগী, কারণ আমরা কথা বলবো ২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পাওয়া তিনজন কিংবদন্তি অর্থনীতিবিদকে নিয়ে। তারা হলেন জোয়েল মোকির, ফিলিপ আগিও আর পিটার হাউইট। এই তিনজন বদলে দিয়েছেন আমাদের অর্থনীতি বোঝার ধরন, বিশেষ করে কিভাবে উদ্ভাবন, ইনোভেশন অর্থনৈতিক প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে ওঠে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, কারণ আমরা এমন গভীর কিন্তু সহজ বিশ্লেষণ নিয়ে আসি প্রতিদিন। মূল কথা, উদ্ভাবন ছাড়া উন্নয়ন নয়, এই সত্যকেই তারা প্রমাণ করলেন। কে এই তিনজন নোবেল জয়ী? ঠিক বলছো। এখন প্রথমেই জানি তারা কারা। জোয়েল মুকির একজন ঐতিহাসিক অর্থনীতিবিদ, যিনি মূলত প্রযুক্তিগত উদ্ভাবন কিভাবে অর্থনৈতিক ইতিহাসে পরিবর্তন এনেছে সেটা নিয়ে কাজ করেছেন। তার বিখ্যাত বই দ্য গিফটস অফ অ্যাথেনাতে তিনি দেখিয়েছেন কিভাবে ইউরোপে জ্ঞানের বিস্তার শিল্প বিপ্লবের ভিত্তি গড়েছিল। অন্যদিকে ফিলিপ আগিও আর পিটার হাউইট একসাথে তৈরি করেছেন আধুনিক অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি, শুম্পেটেরিয়ান গ্রোথ থিওরি। এটা শুনতে জটিল লাগলেও মূল ভাবটা খুব সহজ। যখন নতুন উদ্ভাবন হয়, পুরনো পদ্ধতি ধীরে ধীরে বিলুপ্ত হয়, আর এই প্রতিযোগিতার মধ্যেই আসে প্রবৃদ্ধি। ও তাই নাকি? মানে নতুন প্রযুক্তি আসলে শুধু নতুন পণ্য নয়, পুরনো পণ্যের মৃত্যু ঘটায়, তাই তো? একদম, এটাকেই বলা হয় ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। উদ্ভাবন অর্থনীতির ধ্বংস এবং সৃষ্টির একসাথে গল্প। তাদের কাজের মূলে আছে একটি প্রশ্ন, কেন কিছু দেশ ধনী আর কিছু দেশ দরিদ্র? এবং উত্তর হল উদ্ভাবনের গতি, জ্ঞান বিনিময়ের সুযোগ এবং বাজার প্রতিযোগিতার মান। ঠিক তাই। আগেও হাওয়েট দেখিয়েছেন উদ্ভাবন তখনই টিকে থাকে যখন সরকার আর বেসরকারি খাত একসাথে জ্ঞানের পরিবেশ তৈরি করে, যেখানে গবেষণা, শিক্ষা, প্রতিযোগিতা সবই মিলে একটি ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করে। অর্থাৎ যদি কোনো দেশ উদ্ভাবনে বিনিয়োগ না করে, সেই দেশ কখনোই দীর্ঘমেয়াদে উন্নত হতে পারবে না, তাই তো? একদম ঠিক বলেছ। তাদের মতে জিডিপির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনোভেশন প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমরা কত দ্রুত নতুন ধারণা তৈরি করছি, তাই আসল শক্তি। এই তত্ত্বের প্রভাব ও প্রয়োগ, তাদের গবেষণার প্রভাব বিশাল, বিশেষ করে নীতি নির্ধারণে। আজকের উন্নয়নশীল দেশগুলো এখন আর শুধু শিল্প বা কৃষিতে সীমাবদ্ধ নয়, তারা ভাবছে কিভাবে জ্ঞান নির্ভর অর্থনীতি তৈরি করা যায়। হ্যাঁ, যেমন দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বা ইসরায়েল, তারা উদ্ভাবনকে ন্যাশনাল স্ট্র্যাটেজি বানিয়েছে। সরকার, বিশ্ববিদ্যালয় আর শিল্প খাত একসাথে কাজ করছে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টা এখন খুব প্রাসঙ্গিক। আমরা যদি শুধু তৈরি পোশাক বা রেমিটেন্সের উপর নির্ভর করি, তাহলে টেকসই প্রবৃদ্ধি আসবে না। আমাদের দরকার গবেষণায় বিনিয়োগ, উদ্ভাবন বান্ধব নীতি এবং বিশ্ববিদ্যালয় শিল্প সংযোগ। হ্যাঁ, ঠিক। এই তিন অর্থনীতিবিদ যেন আমাদের একটাই বার্তা দিচ্ছেন, তথ্য আর জ্ঞানই আগামী পুঁজিবাদ। অর্থনীতিতে উদ্ভাবনের বাস্তব উদাহরণ দেখো। বাস্তবে এই তথ্য কিভাবে কাজ করে। ধরা যাক স্মার্টফোন ইন্ডাস্ট্রি। অ্যাপেল একটা নতুন প্রযুক্তি আনলো, কয়েক বছরের মধ্যে সেটাই হয়ে গেল স্ট্যান্ডার্ড। স্যামসাং, শাওমি, গুগল সবাই প্রতিযোগিতায় নেমে পড়ল। আর ঠিক এই প্রতিযোগিতায় উৎপাদন বাড়ায়, দাম কমায়, প্রযুক্তি উন্নত করে। এটাই তো সেই ইনোভেশন ড্রিভেন গ্রোথ। হ্যাঁ, একইভাবে ভাবো নবায়নযোগ্য জ্বালানি, সৌর প্যানেল বা ইলেকট্রিক গাড়ি। আজ টেসলার সাফল্যের মূলেই আছে গবেষণা আর উদ্ভাবন। বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের জন্য এই নোবেল খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এখনও শ্রম নির্ভর অর্থনীতি থেকে জ্ঞান নির্ভর অর্থনীতিতে রূপান্তরের পথে আছি। হ্যাঁ, ঠিক বলেছ। আমাদের এখন উচিত শিক্ষা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো, টেক স্টার্টআপ ও ইনোভেশন হাব তৈরি করা, যাতে তরুণরা শুধু চাকরি খোঁজে না, নতুন উদ্ভাবনের পথও তৈরি করে। তাই নাকি? তাহলে বলা যায় এই নোবেল আসলে ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা। উদ্দেশ্য শুধু কারখানা নয়, উদ্ভাবনের কারখানাও দরকার। দারুণভাবে বললে। শেষ করতে চাই একটা কথায়, জোয়েল মোকির, ফিলিপ আগিও আর পিটার হাউইট আমাদের দেখালেন অর্থনীতির ভবিষ্যৎ হবে না শুধু টাকার খেলা, বরং ধারণা আর জ্ঞানের খেলা। তাই এই জন্যই ২০২৫ সালের নোবেলটি শুধু তিনজন মানুষের নয়, বরং পুরো মানবজাতির জন্য এক নতুন চিন্তার দিগন্ত। আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি প্রস্তুত উদ্ভাবন চালিত অর্থনীতির জন্য? আপনাদের মতামত নিচে কমেন্টে জানান, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিশ্লেষণে। আল্লাহ হাফেজ।